জীববিজ্ঞানে সিকিউ লেখার ক্ষেত্রে যদি তুমি এই নিয়মগুলো ফলো করতে পারো, তাহলে যেই টিচার তোমাকে জীবনে 10-এ 10 দেয় নাই, উনিও 10-এ 10 দিতে বাধ্য থাকবে। সো আমরা 4টা মেজর মেথড নিয়ে আলোচনা করব, যেগুলো তুমি যদি ফলো করতে পারো তোমাকে 10-এ 10 থেকে কেউ আটকে রাখতে পারবে না। ঠিক আছে? সো আমাদের আজকে টার্গেট এইটাই যে কিভাবে আমরা জীববিজ্ঞানের বোরিং মানে হচ্ছে লেখাগুলোকে অনেক বেশি স্মার্ট করে তুলতে পারি, যাতে ওইখানে মার্ক কাটার কোনো অপশন না থাকে। বিশেষ করে আমরা তো ক খ গ নিয়ে আলোচনা করবো, গহন নম্বরে মাঝে মাঝে বর্ণনামূলক বা গুরুত্ব টাইপের কিছু কোয়েশ্চেন থাকে, ওই কোয়েশ্চেনে প্রতিবারই মার্ক কাটা যায়, মানে তুমি যত ভালোই লেখো না কেন মার্ক চলে যায়। সো ওই জিনিসগুলো কিভাবে তোমার প্রেজেন্ট করা উচিত, যাতে তোমাকে ওখানে হাত দেওয়ার কোনো সুযোগ পাবে না, মানে 4-এ 4 দিতে বাধ্য থাকবে। সো এই ট্যাকটিক্স গুলো নিয়ে আলোচনা করবো। এন্ড এটা শুধুমাত্র যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য না, অনেকে এই ব্যাপারটাকে খুব মিস আন্ডারস্ট্যান্ডিং করে। অনেকে ভাবে আমি তো সব অ্যান্সার করবো না, আমার কোন রকম ধরো যে 60-70 পাইলেই হয়েছে, এরকম অনেক স্টুডেন্ট আছে কোন রকম পাস করে চলে যাবে। ওরা ভাবে এগুলো দেখে আমি কি করবো। এই ভিডিওটা অবভিয়াসলি তোমার জন্য। তুমি অ্যান্সার করবা ধরো যে 4টা সিকিউর মধ্যে 3টা, তো 3টা সিকিউর অ্যান্সার করবা, তাহলে তোমার কাছে তো টাইম বেশি না? তাহলে যারা ভালো স্টুডেন্ট তারা তো সবগুলো অ্যান্সার করবে, তার কাছে তো টাইম কম, তো তোমার কাছে টাইম বেশি, তুমি অবভিয়াসলি এগুলাকে সুন্দরভাবে একটু বুঝে এগুলোতে টাইম দিবা। অবভিয়াসলি এমন চিত্রগুলো তোমার বেশি সুন্দর থাকা দরকার, তাই না? কিন্তু তুমি একটা সিকিউতে বেশি টাইম পাচ্ছ, সাইকোলজিক্যালি চিন্তা করলে এরকম হয় যে তুমি অ্যান্সার করবা কম, তার সিকিউতে তোমার টাইম বেশি, তো তোমার সিকিউরগুলো তো দেখতে বেশি সুন্দর হওয়ার কথা, তাই না? সো এটা তোমার জন্য যে তুমি 30 অ্যান্সার করতেছো, ওইখানে যাতে তোমার ফুল মার্কসটা থাকে, বা তোমার 3টা চ্যাপ্টার পড়া হয়েছে 3টা সিকিউ অ্যান্সার করবা যাতে ফুল মার্কসটা থাকে। ওকে, সো আমরা 4টা মেজর মেথড নিয়ে আলোচনা করবো, হ্যাঁ, এন্ড ইনক্লুডিং এখানে আমরা কখন নিয়ে আলোচনা করব। দেখো, সো আমাদের এখানে 4টা মেজর মেথড নিয়ে আমরা আলোচনা করছি, যে কিভাবে তুমি চিত্রগুলোকে ড্র করবা। চিত্র নিয়ে অনেকের মিসইউজ আছে যে চিত্র আঁকে বাট নাম্বার পায় না, চিত্র আঁকাটা কিন্তু মেন না, এখানে আরো কিছু পয়েন্ট আছে যেগুলো আমরা মিস করে যাই। ঠিক আছে? তারপর সিকোয়েন্স বক্স ডায়াগ্রাম, কিভাবে তুমি এই ধাপগুলোকে সিকোয়েন্সের আকারে দেখাইতে পারো, ঠিক আছে, ডায়াগ্রাম আকারে দেখাইতে পারো। তারপর আছে যে পয়েন্ট আকারে লিখে স্পেশাল ভাবে লেখা, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তার আগে ছোট্ট করে আমরা মানে কখনই এটা আলোচনা করে নিই, জাস্ট ছোট্ট করে, হ্যাঁ। আর ভিডিওটা কমপ্লিট না করলে তুমি পুরো জিনিসটা কিন্তু কখনোই বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি আমাদের কি করা দরকার। ঠিক আছে? সো এখানে দুইটা জিনিস একটু খেয়াল করো, যে আমরা কখগুলো কিভাবে অ্যান্সার করি, কিন্তু কখনই মেজর ইস্যু নাই। ক হচ্ছে তোমার সংজ্ঞা আসে, সো সংজ্ঞাটাকে এমন ভাবে ডিফাইন করতে হবে যাতে ওইখানে আলতু ফালতু লিখলে আসলে কখনোই নাম্বার পাবে না, এটা তো সবাই জানো। সো অ্যাকুরেটলি যেটা সংজ্ঞা ওইটাই লিখতে হবে, ঠিক আছে, যে এটা আসলে কিভাবে ডিফাইন করা যায়। সো ক নাম্বার নিয়ে আমাদের কোনো ইস্যুস নাই। আচ্ছা, ক নাম্বার, সো ক নাম্বার আমরা ম্যাক্সিমাম ফুল নাম্বার তুলতে পারি, ঠিক আছে, এটাতে আমরা ফুল পাই, একে এক পাই। এবার আসলে খ নাম্বার, খ নাম্বারে যেটা প্রবলেম হয় মাঝে মাঝে খতে 2-1 চলে আসে, এটা আমাদের নিজেদের ভুল। খ এর হচ্ছে তোমার 2টা প্যারা হবে, এই একটা প্যারা, ঠিক আছে, আর 2টা প্যারা, এটা হচ্ছে ধরো প্যারা 1 আর এটা হচ্ছে প্যারা 2। প্যারা 1 এ কি হবে? প্যারা 1 এ খ নাম্বারে ডাইরেক্ট অ্যান্সার থাকবে, এখানে তুমি ডাইরেক্ট অ্যান্সার লিখবে, ডাইরেক্ট অ্যান্সার থাকবে, আর এখানে হচ্ছে তুমি বর্ণনা করবে। ঠিক আছে? এই দুইটা জিনিস ফলো করলে তোমার এখানে নাম্বার কাটার কোনো সুযোগ নাই। এন্ড অবভিয়াসলি যদি চিত্র অ্যাড করার সুযোগ থাকে, অ্যাড করে যোগ করে দাও, চিত্র যোগ করে দাও। এখন তুমি ভাবতে পারো যে আমরা তো গাইডে দেখছি যে এখানে চিত্র অ্যাড করে না, বাট আমি কেন অ্যাড করবো? একটা সিকিউর জন্য তোমার 30 থেকে 35 মিনিট সময় পাওয়া যায়। সো আমার মনে হয় না যে তুমি এখানে একটা চিত্র আঁকতে তোমার 2 থেকে 3 মিনিটের বেশি সময় হবে, মানে সময় লাগবে। সো তুমি যদি এখানে চিত্র আঁকো, ধরো তুমি এই যে প্রথমে হচ্ছে কি অ্যান্সার করে দিলাম, লাইক ধরো তোমাদের আসছে নিউক্লিয়াস কাকে বলে, তাহলে প্রথমে নিউক্লিয়াসের প্রথম লাইনে নিউক্লিয়াসের ডেফিনেশন দিয়ে ফেলবা, আলতু ফালতু জিনিস লেখা যাবে না। লোকাস কাকে বলে, ঠিক আছে, চলে আসছে লোকাস কাকে বলে, সো প্রথম লাইনে লোকাসের ডেফিনেশন দিয়ে দিবা, তারপরে ওই নিচে যে ওটা বর্ণনা করবা। প্রথম লাইনে আলতু ফালতু জিনিস লেখা হবে না যে এটাকে ব্যাখ্যা করা হলো, এটার মানে কি, তোমার ব্যাখ্যা তুমি জাস্ট লিখে দিবা যে লোকাস কাকে বলে, নিচে এখানে ব্যাখ্যা, যে এটার গুরুত্ব অপরিসীম ব্যাখ্যা করে, এরকম এক্সট্রা লাইন লিখে তোমার লেখাটাকে কখনো বোরিং করবে না। নাম্বার 1, প্রথম লাইনে তুমি অ্যান্সারটা লিখে ফেলবা, তারপরে হ্যাঁ লেখো যে একটা লোকাস বলে নিচে আলোচনা করা হবে, ঠিক আছে, তুমি প্রথম লাইনে অ্যান্সারটা লিখে ফেলবা, তারপরে যে ওটা বলতে লোকাস বলতে কি বোঝায়, মানে নিউক্লিয়াস বলতে কি বোঝায়, কোথায় আছে, এগুলো ডিসক্রাইব লিখবা। তারপরে যদি তোমার চিত্র লেখার সুযোগ থাকে, যে ছোট একটা চিত্র এঁকে দিই, এখন ভাববা যে দুইটা লেখার পরেই তো আমার নাম্বার হয়ে গেছে, যদি তোমার কাছে সুযোগ থাকে। তবে এইটা, হ্যাঁ, এটা তুমি লাস্টে করবা, লাস্টে মানে কি, সব শেষ হইলে করবা, হ্যাঁ, মানে সব সৃজনশীল লেখা শেষ, তাহলে এই কাজটা করবা। চিত্র আট করার সুযোগ আছে, নিউক্লিয়াস এসে পড়ছে, নিউক্লিয়াসের চিত্র শুরু করে এটা আইকেতেই নিউক্লিয়ার পর্দা, তারপর আছে ওইখানে আমাদের নিউক্লিওলাস, তারপর আছে নিউক্লিয়ার মেমব্রেন, যা যা আছে সব কিছু আমি একটু আইকে দিলাম। টিচার ইমপ্রেস হবে, এই ইমপ্রেস হলে কিন্তু সুবিধা আছে, পরবর্তী কোনো কোয়েশ্চেনে দেখা গেছে তোমার মানে অটোমেটিক হয়ে যায়, যেহেতু প্রথমগুলো খুব ভালো লিখছো, আশা করে যে ওটাতে ভালো লিখছো, এটা খুব একটা ভালো ট্যাকটিক্স। ঠিক আছে? সো আমরা কখতে আলতু ফালতু জিনিস না লিখে এইগুলো অ্যাড করা ট্রাই করবো। হ্যাঁ, যদি চিত্র অ্যাড করার সুযোগ থাকে দিব, বাট ওইটা কি করবো, সবকিছু শেষ করার পরে, ঠিক আছে, যদি আমার কাছে টাইম থাকে। রিভিশন মানে ধরো যে 20 মিনিট সময় আছে, বসে বসে চিত্র আঁকি,
সো কখনই আশা করি এই ফলো করতে পারলে কখনই অত বেশি প্রবলেম হয় না। আর টিচাররা এই দুটো জিনিস ভালো করে দেখে, প্রথম লাইনে তুমি ডিরেক্ট অ্যান্সারটা লিখছো কিনা, দ্বিতীয় লাইনে তুমি বর্ণনা করছো কিনা, তখন কিন্তু ফুল মার্কস চলে আসে। এটা হলো অ্যাডিশনারি, তুমি চাইলে করতে পারো। এবার চলে আসো গ এবং ঘ নাম্বার। গ এবং ঘ নাম্বার। সো গ এবং ঘ নাম্বারের জন্য তুমি যদি 3 আর 4 7 7 ইনশিওর করতে চাও, এই চারটা মেজর জিনিস তোমার মাথায় রাখতে হবে। তাহলে যে কোনো টাইপের সিকিউ, মানে সিকিউর কোয়েশ্চেন হোক, তুমি এটাকে ভালোভাবে তুমি ডেসক্রাইব করতে পারবে। আচ্ছা, সো গতে দেখা গেছে আমরা 3 এ 3 পাই আছে, এটাতে অত বেশি প্রবলেম হয় না। তাও আমি বলি, ধরো গ আর গহ দুইটার জন্যই, হ্যাঁ, আমাদের চিত্র আঁকতে হয়। তো চিত্র নিয়ে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। তোমরা যে ভাবো যে সুন্দর চিত্র আঁকতে পারলেই মনে হয় মার্কস বেশি, এটা কি আসলে অ্যাকচুয়ালি মানে এই কথাটা কি পুরোপুরি সত্য? সুন্দর চিত্র মানে কি মার্ক বেশি, ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা আংশিক সত্য, পুরোটা সত্য না। শুধুমাত্র তোমাকে সুন্দর চিত্র আঁকলেই হবে না, সেখানে হচ্ছে তোমার পার্টস আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এর বিভিন্ন অংশগুলোকে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা মিস করে যাই, অংশগুলোকে চিহ্নিত করা, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি এটা করতে পারো, তোমার যদি চিত্র খুব ভালো নাও হয় তাহলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? যেমন তোমাদের আমি একটা মোটিভেশন দিব, যারা ভালো, আমার মতো ভালো যারা চিত্র আঁকতে পারো না তাদের জন্য। তো আমি অত ভালো চিত্র আঁকতে পারি না, সেম প্রবলেম তোমাদের মতো আমারও হয়, ঠিক আছে? সো এইটাই হচ্ছে, তোমাদের মতো আমার সেম প্রবলেম হয়, সুন্দর চিত্র আঁকতে পারি না। তবে এখানে খুশির ব্যাপার হচ্ছে, হ্যাঁ, সুন্দর চিত্র আঁকতে পারলে তোমাকে মার্ক দিবে না। তুমি 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে সুন্দর চিত্র, আর 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে সুন্দর চিত্রের বিভিন্ন পার্টস আছে না, অংশগুলোকে চিহ্নিত করতে পারা। তোমার চিত্র মোটামুটি হয়েছে, অংশগুলোকে তুমি চিহ্নিত করতে পারছো ঠিকভাবে, যে কোন জায়গায় কোনটা আছে, কোনটার নাম কি, এখানেই তোমার ফুল মার্কস হবে, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার ফুল মার্কস, বুঝা গেছে? আচ্ছা, তাহলে চিত্রগুলোকে আমরা এইভাবে আঁকা ট্রাই করবো। সো আমার বাইরে যে এক টিচার ছিল, তো উনি বলতো যে যদি চিত্র আঁকতে না পারো, এন্ড দেখা গেছে তোমার ব্যাঙের চিত্র আসছে, তুমি ব্যাঙ আঁকা মানুষ আঁকছো, এন্ড বাট ওই ব্যাঙের মধ্যে যে পার্টস গুলো আছে ওগুলোকে আইডেন্টিফাই করতে পারো, তাহলে ওইটা হইলে তোমায় করতে হবে, ঠিক আছে? এটা তো মাইন্ড দিবে না, জাস্ট বলার কথা, মানে বাইরের চিত্র কতটা ইম্পর্টেন্ট, চিত্র তোমার আঁকতেই হবে, ঠিক আছে? সো এই জিনিসটা একটু ইনশিওর করবা যে আমার চিত্র অত ভালো না হইলেও প্রবলেম নাই, ট্রাই করবে ভালো করা, বাট এই পার্টস গুলোকে ঠিক মতো করতে পারলে এখানে কিন্তু ফুল মার্কস চলে আসবে। এই যে একটা পয়েন্ট আমরা অলওয়েজ মাথায় রাখবো, এই, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 2 চলে আসো। এইটা আমরা অনেকেই মিস করি, এইটা অনেকে ফলো করে না, এটা করে না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সিকোয়েন্স বক্স ডায়াগ্রাম, বিশেষ করে ঘ নাম্বারের জন্য। আমার হচ্ছে গ নাম্বার দুইটার জন্যই, ঠিক আছে? আচ্ছা, বক্স ডায়াগ্রামটা কেমন? যেমন তোমার হচ্ছে একটা ধাপ আসছে, যেমন বলছে মেটাফেজের যে 5টা ধাপ আছে ওইগুলাকে তুমি আলোচনা করো। তো আমি কি করলাম, যে মেটাফেজের যে বক্সগুলো আছে আমি সিকোয়েন্সটাকে আমি সুন্দরভাবে একটু দেখাই দিলাম, ঠিক আছে? ধরো এই যে সিকোয়েন্স, প্রথমে কি প্রোফেস, ঠিক আছে? সো হ্যাঁ, যে ধরো প্রথমে আছে কি প্রোফেস, তারপরে আছে ধরো এখান থেকে একটা বক্স যাবে, তারপরে আছে কি প্রোফেস প্রো মেটাফেস, তারপরে হচ্ছে, তারপরে কি আছে প্রোফেস প্রো মেটাফেস, তারপরে মেটাফেস, তারপরে হচ্ছে কি, তারপরে এখান থেকে কোনটাতে আসে অ্যানাফেস, তারপরে কোনটাতে আসে, তারপরে হচ্ছে কি টেলোফেস। সো সেম জিনিস তোমরা দুইজন ফ্রেন্ড লিখছো, একজনে জাস্ট এরকম একটা প্যারাগ্রাফের মধ্যে মানে কি লিখছে, সবই লিখছে, তুমিও সবই লিখছো, তুমি লিখছো পয়েন্ট আকারে। এই যে পয়েন্টের কথাটা কিন্তু আমি বলছি, এটা 3 নম্বরে আলোচনা করবো। তুমি সবগুলোকে পয়েন্ট আকারে আলাদা করে লিখে দেখাইছো, এন্ড তুমি শুরুর দিকে এরকম একটা বক্স দিয়ে দিলা। এটা জাস্ট একটা এক্সাম্পল। এরকম যদি থাকে যে তুমি একটা যে কোনো একটা ধাপ বর্ণনা করতেছো, সেটা অ্যাকচুয়ালি বই ওরকম ভাবে নাই, মানে ওইরকম ভাবে আলাদা করে দেওয়া নাই, বাট তুমি কি করলে একটা বক্স দিয়ে এটাকে আলাদা করে দিলা। এতে টিচার কি বুঝবে যে তুমি জিনিসগুলোকে খুব সুন্দরভাবে আলাদা করছো এন্ড সুন্দরভাবে বর্ণনা করতেছো। সো এটা একটা ভালো ইমপ্রেশন তোমার খাতার মধ্যে। বিশেষ করে যে আমরা বর্ণনাগুলো লিখি না, বা কোনো একটা যে কোনো প্রক্রিয়া বা প্রসেসের ধাপগুলো লিখি, সো ওইগুলো যদি এভাবে দেখাইতে পারো, সো এইটা তোমার পুরো মানে বোরিং লেখাটাকে পুরো একবারে মানে ফুটিয়ে তুলতে পারবে, ঠিক আছে? সো এই জিনিসটা ট্রাই করবা, ফলো করা। এটা আমি ম্যাক্সিমামই করতাম, এমনকি আমি হচ্ছে বিজিএস এটা করছি। সো বিজিএস এর মোটামুটি 90-90 মতো, প্রায় 90 এর মতো মার্কস ছিল। সো এই জিনিসটার কারণে এরকম কিছু প্র্যাকটিস, মানে বিজিএস হচ্ছে কি বর্ণনা করতে হয় না, তো আমি প্রায় বক্সটুকু আগে দিতাম। এটা আঁকলে কি হয়, তাহলে তোমার পেজ শেষ হয়ে যায়, প্লাস তুমি ওই জিনিসগুলোকে খুব ইয়ার মধ্যে আইডেন্টিফাই করতে পারো, ঠিক আছে? সো বিজিএস তো অনেকদিন ধরে করি না, সো ভুলে গেছি, 5-6 বছর হয়ে যায়। বাট ওইখানে যে ইয়াগুলো ছিল, যেমন আমাদের ওই যে ব্যাংকিং খাতের বিভিন্ন ইয়া ছিল, অর্থনৈতিক সামথিং লাইক, সো ওইগুলাকে ওই যে ওগুলো ধাপগুলাকে বা তুমি চাইলে এইভাবে
দেখা দিতে পারো। ঠিক আছে, আমি জানি আমি হয়তো ভুল বলছি, বিকজ আমি ওটা চেক করি না অনেক অনেক বছর ধরে, করিও না ওইটা। এখন দেখো, সো এই জিনিসটা তাহলে বক্স আকারে ট্রাই করবা সিকোয়েন্স গুলোকে দেখানো। নাম্বার 2, পয়েন্ট আকারে লেখা। এটা অলওয়েজ ফলো করে অনেকে, এন্ড এটা অলওয়েজ সাজেস্ট করে। যেমন তুমি একটা জিনিসকে বর্ণনা করতেছো, ওইটাকে যদি পয়েন্ট আকারে লিখতে পারো, ওইটা দেখতে ভালো লাগে। সেম জিনিসই লিখছো দুইজনে, বাট তুমি পয়েন্ট আকারে লিখছো, তাহলে কি হবে, তোমার ইম্পর্টেন্ট জিনিসগুলো খুব ভালোভাবে আইডেন্টিফাই করা আছে এক এক করে। তার মানে এখানে দুইটা জিনিসের মধ্যে তোমারটা দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে, এন্ড টিচার সহজে বুঝতে পারবে কি লিখছো। পয়েন্ট আকারে লিখলে একটা সুবিধা, পেজ তাড়াতাড়ি ভরে যায়। ঠিক আছে, সো এই জিনিসটা অলওয়েজ ফলো করার ট্রাই করবা। ঠিক আছে, নাম্বার 4, খুবই স্পেশাল একটা জিনিস। ধরো কোনোভাবে তোমার পার্থক্য চলে আসছে। সো আমরা সবসময় দেখো মাইটোসিস আর মায়োসিসের মধ্যে পার্থক্য, এন্ড এটা তোমার তোমার বড় ভাইদের বই থেকে নেওয়া, মানে ইন্টারের বই থেকে নেওয়া। সো আমি জাস্ট দিলাম, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতো, কারণ আমি এটা ট্রাই করতাম যে মাইটোসিস আর মায়োসিসের পার্থক্য। তো তোমরা ধরো 19-এ যেভাবে করো, জাস্ট কি করো, পার্থক্য লেখো না, বাট এখানে সুন্দর একটা আলাদা জিনিস অ্যাড করছে, দেখো পার্থক্যের বিষয়। মানে তুমি কিসের বেসিসে পার্থক্য করতেছো। মানে দেখো তুমি এতটুকু লিখলা, বাট তুমি এখন লিখলা যে ধরো যে মাইটোসিস আর মায়োসিসের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তাহলে তুমি ধরো এখানে বলছো যে মাইটোসিস দেহকোষে হয়, মায়োসিস হচ্ছে জন্মকোষে হয়। পার্থক্যটা কিসের উপর করে হয়েছে, কোথায় সংগঠনের স্থান। তাহলে এই যে পার্থক্যের বিষয় হচ্ছে সংগঠনের স্থান। এতে করে দেখা যাবে তুমি যে পার্থক্যগুলো লিখছো, কার ভিত্তি করে, মানে কিসের ভিত্তি করে পার্থক্য লিখছো, ওটা বোঝা যাচ্ছে। মানে বুঝতেছো, মানে একজন মানে এটা আমি বলতেছি না যে এটা না লিখলে নাম্বার দেবে না, এটা লিখলে ফুল মার্কস পাবা। এইটা লিখলে তোমার ইমপ্রেশন, খাতার উপর ইমপ্রেশনটা বেটার হবে, আগের থেকে মাছ বেটার হবে। মানে তুমি পার্থক্য লিখতেছো, তোমার ফ্রেন্ডও পার্থক্য লিখছে, বাট তুমি কি লিখলা, পার্থক্যের বিষয় কোনটা, মানে কোন বিষয়ের উপর ভিত্তি করে তুমি পার্থক্য লিখছো, ওটা তুমি মেনশন করে দিলা। তো তুমি আগে মার্ক তোমাকে হয়তো বেশি দিবে না, বাট এই জাজমেন্টটা তোমার কোনো একটা জায়গায় ত্রুটি হলে ওইখানে অটো মার্কিং হয়ে যায়, বা তোমার মার্ক কাটার আসলে কোনো অপশন থাকে না। ঠিক আছে, সো এই জিনিসটা ট্রাই করবো, অলওয়েজ ফলো করে। তো এই 4টা জিনিস যদি একবার ফলো করতে পারো, তোমার যে কোনো বোরিং লেখাকে, বর্ণনামূলক লেখাগুলোকে তুমি খুব করে নিতে পারবা। ট্রাই করবা যে কোনো জায়গায় ডায়াগ্রাম, চিত্র, পয়েন্ট, পার্থক্য আসলে এইভাবে লেখা, তাইলে তোমার দেখবা পুরো জিনিসটা অনেক সুন্দর হয়ে গেছে। আর আরো কিছু কথা, বায়োলজির ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা, আজারে জিনিসপত্র কিন্তু লেখা যাবে না। আজারে জিনিস একদমই অ্যাভয়েড করবা, টু দ্য পয়েন্টে সবকিছু লিখবা। তোমাকে ওই যে 3-4 পেজ লিখে বোরিং করলে তোমার কিন্তু নাম্বার কাটা যাবে। তুমি যা দেখা আছে, নাম্বারে কোয়েশ্চেন আসছে, প্রথম লাইনেই কোয়েশ্চেনের অ্যান্সার যদি থাকে এক কথায় লিখে দিবা, এটা সবচেয়ে ভালো ইমপ্রেশন। তাহলে তোমার বোঝা যাবে যে তুমি মেইন বিষয় ধরে তারপরে করতেছো। হ্যাঁ, অনেক সময় যদি এরকম হয়, আমার কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে একটু প্রবলেম আছে, তুমি নাম্বার বা নাম্বার চলে আসছে, আমি ডিরেক্টলি অ্যান্সার জানি না, বাট প্রসেস গুলো জানি, তখন হ্যাঁ লিখতে পারো যে দুইটার মধ্যে আলোচনা করা হলো, তারপরে তুমি প্রসেস গুলো লিখলা, তারপরে উদ্দীপক আর এর মধ্যে তুলনা করলাম। ঠিক আছে, বাট তুমি সবসময় যদি এটাই লেখো যে আলোচনা করা হলো, এই লাইনটা না লিখে তুমি জাস্ট পার্থক্যের বিষয় হচ্ছে এইটা আলোচনা করা হলো, যে এই উদ্দীপক আর হচ্ছে আমাদের এই টপিকের মধ্যে পার্থক্যের বিষয় এটা, বা সিমিলারিটি হচ্ছে এইটা নিচে আলোচনা করা হলো। সো তখন দেখা যাবে যে যে কোনো কিছু, যেমন এক্স ওয়াই দেওয়া আছে উদ্দীপকে, এক্স ওয়াই এর নাম কি শুরুর দিকে লিখে ফেলবা, তারপরে হচ্ছে আলোচনা করা হলো এদের মধ্যে পার্থক্য, এইভাবে। সো আজাইরা জিনিস লিখবা না যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, অনেক তুলনা করা হয়েছে, হ্যান ত্যান, এই আজাইরা কথা না লিখে ডিরেক্টলি গুরুত্ব অপরিসীম এটা ওই মেইন লাইনের সাথে অ্যাড করে দাও। আজাইরা জিনিস লিখবে না, তাহলে দেখবো বায়োলজিতে ফুল মার্কস তোলা আসলে ইম্পসিবল কিছু না। ঠিক আছে, সো আমরা মোটামুটি ট্রাই করছি কিভাবে তোমাদের এই জিনিসটাকে একটু মেক শিওর করা যায়। সো এবার হচ্ছে এসএসসি 26 2-3 দিন পরে হয়তো পরীক্ষা, এই টেকনিকটা ফলো করতে পারো। ঠিক আছে, তবে ট্রাই করবা এগুলো করতে চাই যাতে টাইম নষ্ট না হয়ে যায়। আর যারা অলরেডি ভালো প্রিপারেশন আছে তারা ট্রাই করো, এন্ড সবগুলো ট্রাই করার দরকার নেই। তবে যারা 27-8 ব্যাচের আছে তোমরা এখন থেকে প্র্যাকটিস করো। হ্যাঁ, যাদের লেখা খুব ফাস্ট তারা এই জিনিসগুলো ফলো করতে পারবা। আর ব্যাপার এরকম না যে এখানে অনেক বেশি টাইম লাগে, বাট আমি তো বলছি যে তুমি যে খ নাম্বার বা যেগুলোতে এক্সট্রা কিছু অ্যাড করতে চাও, যেমন আমি বলছি যে খ নাম্বারে তুমি কি করো, চিত্র অ্যাড করো, বাট এটা কিন্তু বলছি যে তোমার যদি টাইম থাকে, মানে সব লেখার পরে মেক শিওর দ্যাট, হ্যাঁ, আর ওইটুকু লাগলে কিন্তু তোমার নাম্বার এনাফ। এইভাবে হ্যাঁ বুঝে শুনে ইউজ করবা, এন্ড ঘড়ি দেখে দেখে বায়োলজি অ্যান্সার করার ট্রাই করবা। হ্যাঁ, সো আমি কিন্তু ঘড়ি না দেখার কারণে বায়োলজি লাস্টের কোয়েশ্চেনগুলো একটু শর্ট হয়ে গেছিল। সো এটাও একটা কারণ হতে পারে যে তোমার মার্কস কাটা যেতে পারে। সো ইকুয়াল টাইম দেওয়ার ট্রাই করবা। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করতে পারছি। আর সংজ্ঞা নিয়ে তোমরা অনেক বেশি প্যারা খাও। সো সংজ্ঞা আসলে কিভাবে খুব শর্ট টাইমে মনে রাখা যায়, লং টাইম ধরে মনে রাখা যায়, হ্যাঁ, এটা খুব ভালো কিছু মেথড আছে। তোমাদের যদি জানার ইচ্ছা থাকে বলবা, আমি অবশ্যই বলার ট্রাই করবো।